করিডোর নিয়ে এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করছেন এবং বলছেন এখানে কারোর সাথে আলাপ করার প্রয়োজন নাই, যাহাই চ্যানেল তাহাই করিডোর। এখানে আসলে কি উদ্দেশ্যে করা হবে? যে বামপন্থীরা মাঝে মাঝে ঠোঁট কাটা কথাবার্তা বলে। আমাদের তো এখন অনেক বাকস্বাধীনতা রয়েছে, তো বাকস্বাধীনতার তো আবার হচ্ছে গিয়ে প্রতিক্রিয়াও আমরা দেখতে পাই আর কি। তো সেটা শুনতে খারাপ লাগলেও আমি বলবো বেশ কিছু ক্ষেত্রে যা কিছু ঘটছে তা অনধিকার চর্চা বলা যেতে পারে। প্রথম কথাটা হচ্ছে এখানে ম্যান্ডেট শব্দটার মানে কি? ম্যান্ডেট কে দিল আপনাকে? ম্যান্ডেট কারা দিল আপনাকে? আন্দোলনকারীদের, ছাত্ররা, বিভিন্ন রাজনৈতিক দলরা, এই সবাই মিলেই তো একটি সহমতে পৌঁছেছিল। সরাসরি জনগণের ভোটে তো নির্বাচিত না, আপনি নির্বাচিত হচ্ছে আন্দোলনকারী সমস্ত অংশীজনের মাধ্যমে। সেখানে যেমন স্বতঃস্ফূর্ত কর্মীরা ছিল, স্বতঃস্ফূর্ত মানুষ ছিল, ছাত্ররা ছিল, তেমনি ছিল অনেকগুলো রাজনৈতিক দল। সেই সমস্ত রাজনৈতিক দলের সহমতের ভিত্তিতে আপনি হচ্ছে এই দায়িত্বটা নিয়েছিলেন এবং সেই দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার শুধু মুখেই বলে দেওয়া হয় না, এবং সকলের প্রত্যাশার জায়গা ছিল, সারা বাংলাদেশের সব কটা মানুষের প্রত্যাশা ছিল যে বাংলাদেশ এইবার একটি গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত হবে। এই একটি কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, এটা তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বকে তারা দায়িত্ব মনে করছে না, দায়িত্বকে তারা এখন মনে করছে কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশ তো অনেক বড় একটা ব্যাপার। এর মাঝে কি শুধু নির্বাচনী অন্তর্ভুক্ত না অন্যান্য বিষয়গুলো? নির্বাচন এটা হচ্ছে বলা যায় গেটওয়ে, এটা প্রথম ধাপ। প্রাথমিক একটি ধাপ হচ্ছে আমাদের দেশে একটা, এই যে মোশাররফ ভাই যে শব্দটা ব্যবহার করেছেন, জেনুইন ইলেকশন, সত্যিকারের একটা ইলেকশন, যে ইলেকশনের মাধ্যমে জনগণ তার মতামত হচ্ছে সত্যিকারের মতামত প্রতিফলিত হবে এবং জনগণের জন্য একটা সরকার গঠিত হবে। এবং এই বাংলাদেশকে চেঞ্জ করা, গণতান্ত্রিক যে রূপান্তর, সেই রূপান্তর করা তো হচ্ছে কোনো একটি ছোটখাটো গোষ্ঠীর ব্যাপার না, বা এটাকে ডিক্রি জারি করে এই বাংলাদেশের রূপান্তর আপনি করতে পারবেন না। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এই বাংলাদেশের পরিবর্তনটা ঘটা সম্ভব, এবং সেটার জন্য তো আপনাকে হলো সমস্ত আন্দোলনের অংশীজনদেরকে সাথে নিয়েই কাজ করতে হবে। কিন্তু এখন আপনারা যা করছেন, একের পর এক মারাত্মক স্পর্শকাতর সিদ্ধান্তগুলো গ্রহণ করছেন, করিডোর নিয়ে এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করছেন এবং বলছেন এখানে কারোর সাথে আলাপ করার প্রয়োজন নাই। তাহলে আমাদেরকে জাতীয় ঐক্য সরকারের একদিকে আপনি বলেন জাতীয় ঐক্যমত্য দরকার, ঠিক আছে, ছোটখাটো ব্যাপারে জাতীয় ঐক্যমত্য দরকার, প্রবাসীদের ভোটার হবে কি হবে না এটা নিয়ে আপনি অনেক মিটিং করছেন ঘন্টার পর ঘন্টা, এত সামান্য আপনি বলবেন এরকম একটা সেনসিটিভ বিষয় নিয়ে আপনি কারো মতামত নেবেন। পররাষ্ট্রমন্ত্রীর কথার পরে সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে আবার যে এটি আসলে সরকারের স্টেটমেন্ট না, এটি নিয়ে আসলে তিন ধরনের বক্তব্য আমরা শুনেছি। পরবর্তীতে আবার বলা হয়েছে এটি আসলে একটা চ্যানেল নিয়ে আলাপ হয়েছে, যেটি আসলে করিডোর না, এবং এটাকে বলা হয়েছে যে অযাচিত যুদ্ধের কোনো দিকেও বাংলাদেশ আসলে যেতে চায় না মিয়ানমারের সাথে। তারা কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করছে। তাহলে করিডোর ইস্যুটা নিয়ে আবার আলোচনা আসছে কেন? চ্যানেল আর করিডোরের মধ্যে পার্থক্যটা কি? এটা খুব মজার ব্যাপার, যাহাই চ্যানেল তাহাই করিডোর। এখানে আসলে কি উদ্দেশ্যে করা হবে? পৃথিবীতে এই ধরনের তথাকথিত চ্যানেল বলেন কিংবা করিডোর বলেন, সিরিয়াতে হয়েছিল, ইরাকে হয়েছিল, লিবিয়াতে হয়েছিল, কি কি পরিণতি সেসব জায়গায় ঘটেছে, এই একই, এবং গাজাতে ঘটেছিল। এই করিডোর কিংবা চ্যানেল, এই করিডোর চ্যানেলের প্রথমে খুবই বলা যায় সুন্দর একটা নিরীহ চেহারা ছিল। সেখানে কিছু এনজিওদের তাঁবু ছিল, ঠিক আছে, কিছু মিলিটারি প্রফেশনালস ছিল, অল্প কিছু, কিছু রেড ক্রস ছিল, রেড ক্রিসেন্ট ছিল। আর তারপর কি হয়েছিল? তারপর ওখানে মিলিটারি ম্যাপিং হয়েছিল, তারপর ওখান দিয়ে সব কিছু অস্ত্র যাওয়া আসা করেছিল, তারপর ওখান থেকে পরিস্থিতি শেষ পর্যন্ত যা হয় যে এই করিডোরটা সেই দেশের থাকে না, ঠিক আছে। জি, মানে আপনি বিষয়টাকে স্পর্শকাতর বলছেন, কিন্তু আমরা যদি বলি যে প্রশ্নটা মোশাররফ ভাইকেও করেছিলাম, সরকারের একজন দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তি তিনি বলেছেন যে উই গট ম্যান্ডেট টু ডু এভরিথিং, এই কথাটাকে আপনি কিভাবে? এটা হচ্ছে আমি বলবো তো এটা হচ্ছে অনধিকার চর্চা, এই কথা বলবারই তার অধিকার নেই। তিনি হয় ম্যান্ডেট শব্দটা বোঝেন না, ঠিক আছে, তাই তিনি বলছেন, আর কিংবা তিনি বুঝে শুনে তিনি একটা অডাসিটি প্রকাশ করছেন। সিম্পলি আমরা তাকে যা ইচ্ছা তাই করার ম্যান্ডেট দিই নাই, কোনো পলিটিক্যাল পার্টি তাকে দেয় নাই, বিএনপিও তাকে দেয় নাই, বামপন্থীরাও দেয় নাই, কেউ তাকে দেয় নাই, হচ্ছে যা ইচ্ছা তাই করার। অন্তর্বর্তী সরকারের কাজটা কি তাহলে? শুধু কি নির্বাচন আয়োজন করা? সেটা ওই 106 অনুচ্ছেদেই কিন্তু বলা রয়েছে তার আসলে কাজ কি। তার কাজ হচ্ছে সোজা বাংলায় বললে রুটিন ওয়ার্ক করবে, সোজা এবং হচ্ছে আইনগত ভাষায় বললে কি নির্বাহী কাজ সম্পন্ন করবেন।
80+ বয়সে এসে তিনি একদম নতুন একটা প্রফেশনে জয়েন করেছেন, পলিটিশিয়ানের প্রফেশনে, ঠিক আছে? তাহলে কি পরিণতি হতে পারে? হঠাৎ করে যদি আপনি হচ্ছে গিয়ে আমি যে 50 বছর বয়সে গিয়ে আমি ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করি, তো আমার পরিণতি কি হবে আর কি? তো সেই অবস্থা দিকে দেশ যাচ্ছে, তিনিও যাচ্ছেন। বাম রাজনীতি নিয়ে যে কথাটি হচ্ছিল, আমি একটু খুব ক্যাজুয়ালি আপনাকে একটা প্রশ্ন করি, আশা করি ব্যক্তিগতভাবে নেবেন না। মানে একটা প্রচলিত কথা আছে, কেউ কেউ বলেন, আপনিও নিশ্চয়ই অনেক শুনেছেন, মানে অনেকে এরকম বলেন যে বাম রাজনীতি যারা করেন তারা বিভিন্ন সময় আসলে একটা অস্থিতিশীল বা বিতর্কিত একটা অবস্থানে সবসময় থাকেন, বা বিতর্কিত একটা পরিস্থিতি তৈরির একটা অবস্থানে থাকেন। মানে এটা এই ধরনের কথা নিশ্চয়ই আপনি শুনেছেন। এই জায়গাটার আসলে ব্যাখ্যাটা কি? এখন এই বিষয়টার পরিপ্রেক্ষিতে কি প্রধান উপদেষ্টা প্রেস সচিব এরকম একটা কথা আপনাদেরকে উদ্দেশ্য করে বলেছেন? না, তিনি নিশ্চয়ই এটার জন্য বলেন নাই আর কি। তিনি এই জন্য বলেছেন যে বামপন্থীরা মাঝে মাঝে ঠোঁট কাটা কথাবার্তা বলে। মাঝে মাঝে সবাই যখন হচ্ছে গিয়ে তেল মর্দন করে, যখন রাজা ন্যাংটা হয়ে রাস্তায় হাঁটে, তখন কেউ বলে না রাজা তুই ল্যাংটা, কিন্তু বেয়াদবের মতো, ঠিক আছে, ওই ছোট্ট বাচ্চা বলে বসে রাজাকে, রাজা তুই ল্যাংটা। তো বামপন্থীরা অনেক সময় খুব ছোট মানুষের মতো হইলো স্পষ্টভাবে আকপিছ না ভেবে, ঠিক আছে, আকপিছ না ভেবে সত্যকে প্রকাশ করে দেয়, এবং কায়েমি গোষ্ঠী বা সরকার তখন বিব্রত বোধ করে। সেটা শুধু অন্তর্বর্তীকালীন সরকার না, শেখ হাসিনা সরকার সহ সকল হচ্ছে সরকারের ক্ষেত্রে তাবৎ দুনিয়াতে বামপন্থীরা এরকম সমস্যা তৈরি করে দেয়।